নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আর রাজনৈতিক প্রভাবের একটা অন্যতম মেন ভিত্তি কি বলুন তো? সেটা হচ্ছে মার্কিন ডলার। কারণ আন্তর্জাতিক বাজারে যত লেনদেন হয় সব কিন্তু ডলারের দিয়েই হয়। আর বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে বৈদেশিক মুদ্রা মানে ডলারকে রিজার্ভ করে রাখা হয়। তাই বিশ্বের অর্থনীতিতে একটা বড় অংশ ডলারের ওপরে কিন্তু নির্ভর করে। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, চীন কি সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধে না গিয়ে বা সরাসরি কোনো প্রকার সংঘর্ষে না গিয়ে ডলারের ওপর যে আধিপত্য রয়েছে গোটা বিশ্বে সেটা কি কমানোর চেষ্টা করছে বা কমিয়ে দিতে চাইছে? কারণ যদি এই মুদ্রাকে দুর্বল করা যায় তাহলে প্রশ্ন সবসময় যুদ্ধের প্রয়োজন হয় না। তাহলে কি চীন কি সেই খেলার দিকে এগিয়ে চলছে? দেখুন, আরো একটা প্রশ্ন হতে পারে যে মুদ্রার প্রয়োজনীয়তা, বিশেষ করে ডলারের প্রয়োজনীয়তা যদি ধীরে ধীরে কমিয়ে দেওয়া যায় তাহলে একটা সময় ডলার কিন্তু দুর্বল হয়ে পড়বে। আর চীন কি ঠিক সেই পথেই এগোচ্ছে? এই নিয়ে কিন্তু আজকে আমাদের বড় একটা আলোচনা। কারণ আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব আপনাদের সামনে, সবার প্রথমে রাখবো ডলার থেকে দূরে কেন সরিয়ে দিতে চাইছে চীন, আর ডলারকে দূরে সরানোর জন্য চীনের কি কি পরিকল্পনা রয়েছে। এরই পাশাপাশি ডলারকে বিকল্প মুদ্রা হিসাবে কোন কোন মুদ্রা উঠে আসছে। এরই পাশাপাশি ব্রিক্সে বর্তমান ভূমিকা কি। এরই পাশাপাশি চীন কেন এত বেশি সোনা কিনছে। এরই পাশাপাশি আমরা আলোচনা করব, তবে কি সত্যিই মার্কিন ডলারের আধিপত্যের দিন কি শেষ হতে চলেছে? চলুন আমরা পুরো বিষয়টা একদম সহজ ভাষায় আমি আপনাদের সামনে A to Z আলোচনা করব, যেখানে দেখার পর আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বুকে হাত রেখে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তার আগে আসি আমরা এআই। বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ। আপনারা যারা এআই শিখতে চাইছেন, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছেন, চাকরি হলেও বাইরে যেতে হচ্ছে, তা আমি আপনাকে বলবো বাড়ি থেকে থেকে খেয়ে আপনি চাকরি করতে পারেন এবং মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন। তার জন্য দরকার এআই শেখা। ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। আর এআই শিখতে হলে এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান। আর যারা গার্জেনরা দেখছেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব, সন্তানের হাতে তুলে দিন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আসুন আমাদের মেন আলোচনা বিষয়ে আমরা এবার এক এক করে আসি। সবার প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, ডলারের ইতিহাস। ডলার কি হবে গোটা বিশ্বের একটা রাজত্ব বা স্থাপত্য তৈরি করলো। আরও তো অন্যান্য দেশে মুদ্রা আছে, তা ডলার কীভাবে নিজের জায়গা করে নিল গোটা বিশ্বের কাছে। আর এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে 1970 সালে যেতে হবে। দেখুন, 1970 সালে আগে গোটা বিশ্বে যখন বাণিজ্য হতো, এক দেশ একটা জিনিস বিক্রি করতো, আরেক দেশ যখন একটা জিনিস কিনতো, তখন তাদের সম্পূর্ণ লেনদেন কিন্তু সোনার মাধ্যম দিয়ে হতো। আর 1971 সালের আগে যদি দেখা যায়, তখন আমেরিকার যে প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন, এই ডলারের সঙ্গে সরাসরি সোনাকে রূপান্তরিত করার যে রীতি ছিল, যে মানে সোনা দিয়ে লেনদেন, সেটা বন্ধ করে ডলারকে কিন্তু কার্যকারী করে দেন। আর এর পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। তাই ডলারের শক্তি ধরে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে চলে আসে বড় একটা সুবর্ণ সুযোগ। সেটা হয়ে গেল কি, সৌদি আরব আর তেল। এখানে কিসের বিষয় আছে এই দুটো দেশের মধ্যে, সেটা আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। দেখুন, সবার প্রথমে 1970 সালে সৌদি আরবের সাথে আমেরিকার একটা সম্পর্ক গঠন হয় এবং সেই সম্পর্কটা তৈরি হয় ধীরে ধীরে অর্থনৈতিক দিকে। কারণ আপনারা জানেন যে সৌদি আরবের কাছে আছে একদম অর্থনীতির ভান্ডার, মানে তেল আছে। আর এই তেল নিয়ে তৈরি হয়ে গেল সৌদি আরবের নিরাপত্তা সম্পর্কে একটা আমেরিকার মাথার হাত। আর এখান থেকে আন্তর্জাতিক তেল বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক তৈরি হয় এবং দুই দেশ একে অপরের সাথে বাণিজ্য করে, ব্যবসা করে এবং ডলারে তারা লেনদেন করে। এর ফলে কি হলো, ধীরে ধীরে গোটা বিশ্বে থেকে কি করলো, তেল কেনা শুরু করলো কার কাছ থেকে, সৌদি আরবের কাছ থেকে। আর তেল কেনার জন্যই প্রয়োজন হয়ে গেল কি, ডলার। এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হতে হবে। তেল কেনার জন্য প্রয়োজন হয়ে গেল ডলার,
কারণ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ করার জন্য প্রচুর পরিমাণে ডলার রাখতে শুরু করে দিল। আর যখনই তারা ডলার রাখা শুরু করে দিল, ডলারের ভূমিকা তখন হু হু করে বেড়ে গেল। এইভাবে ডলার শুধু আমেরিকা মুদ্রা রইল না, এটি হয়ে উঠল বিশ্বের একটা অন্যতম রিজার্ভ এবং আন্তর্জাতিক লেনদেনের একটা বড় মুদ্রা। এই হচ্ছে ডলারের ইতিহাস। এইভাবে ডলার কিন্তু রাজত্ব করেছে। কিন্তু এখানেই রয়েছে আমেরিকা একটা বড় শক্তি বা বড় খেলা বলতে পারে। খেলাটা কি? ডলার শুধু তেলের জন্যই বা মানে একটা বড় জায়গা পেল এমনটা নয়, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক ব্যাংকিং। হ্যাঁ, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক বাজার, মার্কিন ব্যাংকিং অবকাঠামো, আর এরই পাশাপাশি সুইফটের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট নেটওয়ার্ক। সুইফট মোটামুটি কি কাজ করে? সুইফট মোটামুটি কাজ করে মূলত বিদেশে ব্যাংকগুলোর মধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সংক্রান্ত যে লেনদেন হচ্ছে সেটাকে নিরাপদ রাখা। আর এটি কোনো ব্যাংক নয় বা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো স্থানান্তরও করে না, তবে আন্তর্জাতিক লেভেলে আর্থিক লেনদেনের জন্য কিন্তু সুইফটে একটা বড় ভূমিকা কিন্তু রয়েছে। আর এইখানে আসে আমেরিকা বড় শক্তি, কারণ কি? মার্কিন স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞা। কোন দেশ বা কোনো সংস্থার ওপর আমেরিকা যদি নিষেধাজ্ঞা জারি করে দেয় বা আন্তর্জাতিক লেভেলে বা আন্তর্জাতিক ব্যাংকিংয়ে মানে ডলারের লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেয়, তাহলে সেই দেশ তো বড় সমস্যায় পড়বে। তাহলে বুঝতে পারছেন, প্রথমে ডলারের গুরুত্বটা গোটা দেশকে করলো, তারপরে এমন একটা খেলা করলো যে স্যাংশন। যদি কোনো দেশ আমেরিকার কথা না শুনে, তাহলে সেই দেশের যত ডলার রিজার্ভ আছে সমস্ত একটা কাগজের টুকরোতে পরিণত করে দিচ্ছে আমেরিকা। এখানেই আসি, আমি আপনাদের দুটো এক্সাম্পল দিই, ইরান, রাশিয়া এবং বেশ কিছু কান্ট্রি। দেখুন, রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ চলছিল, তখন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর আমেরিকার কথা শুনে সবাই রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দেয়, মারাত্মক লেভেলে লাগিয়ে দেয়, স্যাংশন জারি করে দেয়। রাশিয়া কয়েকটি ব্যাংকে মানে কি করা হলো, সুইফটে যে পেমেন্ট লেনদেন হয় সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, যার ফলে রাশিয়ার কাছে যত ডলার মজুদ ছিল সেই ডলারগুলো একটা কাগজের টুকরো পরিণত হয়ে গেল। আর রাশিয়ার যে ডলারগুলো বিভিন্ন দেশে রাখা ছিল সেগুলোকেও কি করলো, সম্পূর্ণ ভ্যালু থেকে জিরোতে পরিণত করে দিল। এখান থেকেই বড় প্রশ্ন, আর এইটা হলো চীনের জন্য একটা বড় শিক্ষা। চীনের টার্নিং পয়েন্ট হচ্ছে এখান থেকে, কারণ চীন তখন একটা বড় প্রশ্ন কিন্তু সামনে আসলো চীনের সামনে। যদি আজকে রাশিয়ার ওপর যেভাবে স্যাংশন লাগানো হয়েছে, তাদের বিদেশে যত সম্পদ আছে সেগুলোকে ভ্যালু জিরো করে দেওয়া হলো, তাদের কাছে যত ডলার আছে সেগুলোকে ভ্যালু জিরো করে দেওয়া হলো, কাল যদি চীনের ওপর করে বা কাল যদি অন্য দেশের ওপর করে, এই প্রশ্নটা কিন্তু চীনের মাথায় ঘুরপাক খেতে লাগলো। তখন কি হবে? চীন খুব ভালোভাবে বুঝতে পারে যে শুধু নিজের অর্থনীতিকে শক্তিশালী করলে হবে না, আন্তর্জাতিক লেনদেনের জন্য ডলারের বিকল্প কিছু একটা পেমেন্ট সিস্টেম তৈরি করতে হবে। আর এখান থেকে শুরু হয়ে গেল চীনের একটা বড় কৌশল। ডলার ছাড়াই আন্তর্জাতিক বাণিজ্য চীন করবে। দেখুন, চীন প্রসঙ্গ যদি আমরা আসি, চীন বহু বছর ধরে বিভিন্ন দেশের সাথে চীনের যে মুদ্রা আছে, নিজস্ব মুদ্রা, সেটা দিয়ে, বিশেষ করে ইউয়ান যে চীনের যে মুদ্রা, সেই ইউয়ান দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করছে এবং বাণিজ্য করার মানে উদ্বেগ প্রকাশ করছে এবং সেইটা কিন্তু বাণিজ্যটাকে বাড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে রাশিয়ার সাথে এবং মিডল ইস্টের সাথে এবং বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে চীনের এই প্রবণতা নিজের মুদ্রায় লেনদেন করা মারাত্মক লেভেলে বেড়ে গেছে, বা ইরানের সাথে নিজের মুদ্রায় লেনদেন করছে। ফলে কি দেখা যাচ্ছে, কোনো লেনদেনের সময় মার্কিন ডলার, এই যে ডলার মাঝখানে রয়েছে, এইটাকে প্রয়োজন পড়ছে না। অর্থাৎ একটা দেশ, সে নাম হচ্ছে চীন, সে কিভাবে ব্যবসা করছে, তাদের মুদ্রা ইউয়ান দিয়ে ব্যবসা করছে, কোথায় করছে? অন্যান্য দেশের সাথে। তাহলে খেলাটা বুঝতে পারছেন? এই ধরনের লেনদেন বাড়লে ডলারের চাহিদা
কিছুটা কমে যাবে। এবার যদি আমরা আসি সিআইপিএস নিয়ে, দেখুন চীন তৈরি করেছে ক্রস বর্ডার ইন্টার ব্যাংকিং পেমেন্ট সিস্টেম। কিভাবে? আমরা যে অনলাইনে টাকা পাঠাই না, সে অনলাইনে পাঠানোর জন্য একটা পেমেন্ট ব্যাংকিং সিস্টেম যার নাম হচ্ছে সিআইপিএস, সেটা চীন করেছে। চীনের লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর উদ্দেশ্য কি? চীনা মুদ্রা আন্তর্জাতিক পেমেন্টের জন্য একটা শক্তিশালী বিকল্প অবকাঠামো তৈরি করা। অর্থাৎ সুইফট থেকে সম্পূর্ণ বিকল্প নয়, সুইফট দিয়ে যে ইন্টারন্যাশনাল লেনদেন হয় তার কোনো বিকল্প নয়, বরং সুইফট মানে সিআইপি মূলত হচ্ছে চীনেরই আর একটা সুইফটের মতো তৈরি করা আরএমবি, যেটা আন্তর্জাতিক পেমেন্টে স্ট্রাকচারকে ঠিকঠাক মতো নিরাপদ রাখা। আর চীনের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অনেক, কারণ যত বেশি আন্তর্জাতিক বাণিজ্য হবে চীনের মুদ্রায়, তত বেশি ডলারকে কিন্তু তার প্রভাব কমানো যাবে, যেটা চীন এই মুহূর্তে ভাবছে। অপরদিকে আসছে এমব্রিজ। এমব্রিজের যদি কথা আমরা আপনাদের সামনে বলি, তাহলে বেশ কিছু তথ্য আসে। ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে এমব্রিজ। দেখুন এটা একটা আন্তর্জাতিক, মানে আপনি বলতে পারেন সিবিডিসি, ঠিক আছে, সিবিডিসি, আন্তর্জাতিক আর একটা পেমেন্টের লেনদেন। কারণ কি? প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় মুদ্রা অন্তঃসীমা, পেমেন্টের মানে প্রকল্প, এছাড়া যারা চীনের সঙ্গে বা চীন ছাড়া হংকং, থাইল্যান্ড এবং আরব মানে আমিরাত যেগুলো আছে ইউএই সাথে কিন্তু চীন কি করছে, এই পেমেন্ট গেটওয়েতে কিন্তু তারা কি করছে, বিজনেসটা করছে। এই পেমেন্ট গেটওয়েতে এর মূল্য বা মেন লক্ষ্য কি? আন্তর্জাতিক লেনদেনকে আরো দ্রুত, সস্তা আর মানে সরাসরি করা সম্ভাবনা তৈরি হয়েছে এইটার মাধ্যমে। এখানেই প্রসঙ্গ উঠে আসে যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মুদ্রা। চীন চাইছে আন্তর্জাতিক লেভেলে ডিজিটাল মুদ্রা হিসাবে এই সিবিডিসিকে প্রকাশ্যে আনা বা সামনে আনা, যেটা চীন এই মুহূর্তে রাশিয়া এবং মিডল ইস্টে বেশ কয়েকটা কান্ট্রির সাথে করছে। অপরদিকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে আরো একটা নিয়ে আসি, সেটা হচ্ছে গোল্ড, সোনা। আর একটা গুরুত্বপূর্ণ চীনের পদক্ষেপ। দেখুন সোনার রিজার্ভ বাড়ানো হচ্ছে চীনের এই মুহূর্তে মেন লক্ষ্য। কেন বলছি? কারণ আছে, ইতিহাস বুঝতে হবে। দেখুন এখন যেমন ডলারে লেনদেন হয়, আগে গিয়ে কিন্তু সোনা দিয়ে লেনদেন হয়। চীন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হিসাবে সোনা কিন্তু কিনছে এবং সোনা কেনা পরিমাণটা কিন্তু চীন দিনের পর দিন বাড়িয়ে আনছে। কেন? দেখুন কারণটা হচ্ছে সোনা কোনো বৈদেশিক মুদ্রা নয়, সোনা হচ্ছে একটা অ্যাসেট। কোনো দেশে বৈদেশিক মুদ্রার মতো সোনাকে সহজে এবং অন্যান্য দেশে আর্থিক লেনদেনের বা নিষেধাজ্ঞার আওতায় আনা যায় না। কিরকম? ধরুন চীন এখানে রাশিয়াকে দেখে শিক্ষা নিয়েছে। আমেরিকা যেভাবে রাশিয়ার ওপর বলল যে ভাই রাশিয়ার যত অ্যাসেট আছে, যত ডলার আছে, সমস্ত ডলারের মূল্য হলো জিরো, রাশিয়া কি করলো? মাথায় হাত দিয়ে বসে গেল। চীন দেখছে যদি কাল আমার ওপর স্যাংশন লাগিয়ে দেয়, তাহলে আমার কাছে যত বৈদেশিক মুদ্রা আছে তাহলে সেগুলো ভ্যালু জিরো হয়ে যাবে। তার মানে কি? চীন চাইছে বেশি করে সোনা কেন, সোনার ওপর তো স্যাংশন লাগানো যায় না। এইটাই হচ্ছে আসল খেলা। তাই সোনা চীনের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ একটা রিজার্ভ অ্যাসেট এবং ঝুঁকির বৈচিত্র্য একটা বড় হাতিয়ার হয়ে উঠছে। অর্থাৎ ডলারের ওপর নির্ভরতা কমাও এবং সোনার রিজার্ভ বাড়াও, এটা হচ্ছে চীনের সব থেকে বড় মেন অস্ত্র, যেটা চীন দীর্ঘদিন ধরে তার বিভিন্ন প্ল্যান খাটিয়ে এরকম একটা বড় অংশে কিন্তু আসতে চাইছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট যে পয়েন্টটা বললো ব্রিক্স। দেখুন ব্রিক্স কি ডলারের বিকল্প তৈরি হতে পারে? এই প্রশ্নটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে রিপোর্টে দেখানো হচ্ছে। দেখুন ব্রিক্সে যে দেশগুলো আছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এদের নিজেদের মধ্যে আর্থিক এবং বাণিজ্যিক ব্যবসার দিক থেকে কিন্তু রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করছে যে বিশ্বে ডলারে অল্টারনেটিভ হিসাবে ব্রিক্সে মুদ্রা আনা যায় কিনা। কারণ ব্রিক্সের মাধ্যমে স্থানীয় মুদ্রা যদি হয়ে যায় ব্রিক্সের, তাহলে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা চলে আসছে। কিন্তু এখানে প্রশ্ন আরো একটা বিষয় উঠে আসে, ভবিষ্যতে যদি এই দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রা চালু করে দেয়, ব্রিক্সের মুদ্রা চলে,
তাহলে ডলারের চাহিদা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কিন্তু এখানে একটা বিষয় সকলের কাছে পরিষ্কার হয়ে থাকা দরকার, ব্রিক্সের নিজস্ব বা একক মুদ্রা ইতিমধ্যে চালু হয়ে গেছে এমন দাবি করা সঠিক নয়। নিজস্ব ব্রিক্স মুদ্রা নিয়ে আলোচনা, নানান প্রস্তাব থাকলেও সেটাকে বাস্তবায়িত আন্তর্জাতিক লেভেলে মুদ্রা হিসেবে ধরে নেওয়া কিন্তু এই মুহূর্তে ঠিক হবে না। তাহলে চীনের প্রপার প্ল্যান কি? চীনের প্রপার প্ল্যান যদি আপনারা দেখেন, চীনের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রপার প্ল্যান হচ্ছে, চীন সরাসরি বলছে না যে আমরা ডলারকে ধ্বংস করব, বরং চীন কৌশলগতভাবে অনেক বেশি এবং দীর্ঘমেয়াদী, কারণ চীন এই মুহূর্তে চাইছে ডলার ছাড়াই বাণিজ্য করতে, বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে ডলার ছাড়াই। চীনের যে পেমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে RMB, সেইটাকে দিয়ে আন্তর্জাতিক লেনদেন বাড়ানো, CIPS দিয়ে নিজস্ব পেমেন্ট গেটওয়ে দিয়ে ব্যবসার লেনদেন করা, বা CIPS কে সুইফট থেকে ছেড়ে CIPS কে আরো স্ট্রং করা। অপরদিকে চীন চাইছে যে ডিজিটাল মুদ্রার মাধ্যমে একটা পেমেন্ট সিস্টেম তৈরি করা। আর পঞ্চম পয়েন্ট গুরুত্বপূর্ণ, চীন চাইছে যে সোনা বেশি করে এই মুহূর্তে রিজার্ভ করা। আর অপরদিকে ব্রিক্স এবং অন্যান্য দেশে যে স্থানীয় মুদ্রা আছে সেইগুলো দিয়ে বাণিজ্য করা। অর্থাৎ চীনের লক্ষ্য শুধু ডলারকে ধ্বংস করা নয়, কারণ চীনের লক্ষ্য ক্লিয়ার, ডলার একমাত্র পথ হিসাবে রাখা যাবে না, ডলারের বিকল্প ভাবতে হবে, যেটা চীনের লক্ষ্য। আর এখানে রয়েছে আসল পরিবর্তন, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের বুঝতে হবে, আমেরিকা যত বেশি ডলার এবং আর্থিক ব্যবস্থাকে রাজনৈতিক হিসাবে হাতিয়ার করবে, তত বেশি বিকল্প পথ বা প্রয়োজনীয়তা অনুভব করবে বিশ্বের অন্যান্য দেশ। কারণ আমেরিকা যদি মনে করে আজকে এই দেশে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো, কালকে ওই দেশে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবো, তাহলে পরশু দিন পাশের দেশগুলো ভাববে যে কাল আমারও অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, তাহলে সেই দেশের স্বাভাবিক বিকল্প পথ তো খুঁজবেই। ধরুন একটা উদাহরণ হিসাবে আমি আপনাদের বলি, আপনি বালি নিয়েছেন, এক মুঠো বালি নিয়েছেন, ঠিক আছে, মুঠো করে ধরে আছেন, কিন্তু এই আঙ্গুলের ফাঁক দিয়ে কিন্তু বালি ঝিরিঝিরি করে কিন্তু ফাঁক দিয়ে কিন্তু পড়তে থাকবে। এটা কি খেয়াল করে দেখেছেন? ঝিরিঝিরি ভাবে পড়তে থাকবে, মুঠো করে রেখেছেন আপনি। তাই ডলারকে যত বেশি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমেরিকা, তত বেশি বিকল্প ব্যবস্থা তৈরি করার চেষ্টা হতে পারে বিশ্বের অন্যান্য দেশ ডলারের বিকল্প। তাহলে প্রশ্ন এখানে, তবে কি ডলারের পতন শুরু হয়ে গেছে? এই উত্তরটা কিন্তু খুব ভালোভাবে আপনাদের জানতে হবে। দেখুন এখানে একটা জিনিস খুব বোঝা দরকার, কারণ বিদেশে মুদ্রা রিজার্ভ করে ডলার বেশ কয়েক বছর ধরে একটা আধিপত্য কিন্তু বজায় রেখে চলেছে, কিন্তু এর অর্থ এটা নয় যে ডলার শেষ হয়ে যাচ্ছে, কারণ এখনো আন্তর্জাতিক লেভেলে রিজার্ভ রয়েছে ডলার। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার দিয়ে লেনদেন হয়, ব্যাংকিং এর ক্ষেত্রে ডলার দিয়ে লেনদেন হয়, আর্থিক বাজারে ডলার দিয়ে লেনদেন হয়। অতএব ডলারের ভূমিকা কিন্তু অত্যন্ত শক্তিশালী। তবে একটা পরিবর্তন স্পষ্ট, বিশ্ব যদি ধীরে ধীরে একক মুদ্রার ওপর নির্ভরতা কমিয়ে দেয় এবং তার বদলে বহুমুখী আর্থিক ব্যবস্থার দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু চীনের সেই পরিবর্তন অন্যতম চালাকি শক্তি হতে পারে। আর চীন এই জায়গাটাই আসার চেষ্টা করছে। এবার প্রশ্ন হচ্ছে, ডলারের সাম্রাজ্য কি সত্যি অবসান হতে চলেছে? দেখুন এই উত্তর মানে স্পষ্টভাবে এখন বা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ ডলারে মানে অল্টারনেটিভ হিসাবে অন্য কোনো মুদ্রাকে প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন। কারণ আমেরিকা অর্থনীতি, আমেরিকা খোলা মার্কেট, আমেরিকা ব্যাংকিং ব্যবস্থা এবং ডলার রিজার্ভ করা ব্যবস্থার ওপর কিন্তু বিশ্বের সমস্ত দেশ কিন্তু একটা গ্রহণযোগ্য বিশ্বাস রেখেছে। অন্যদিকে চীনের বিকল্প ব্যবস্থা তো চীন তৈরি করছে, ব্রিক্সের দেশগুলোর সঙ্গে নিজেদের মুদ্রায় মানে বাণিজ্য করার ব্যবস্থা করছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সঙ্গে কাছ থেকে চীন সোনা কিনছে, CIPS এর মতো বিকল্প পেমেন্টের স্ট্রাকচার গঠন হচ্ছে। আর আন্তর্জাতিক লেনদেনে ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রা যদি ব্যবহার ধীরে ধীরে বাড়ে, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে, ডলারের পজিশনটা কোন জায়গায় যাচ্ছে? ডলার বনাম এক মুদ্রা, নাকি ডলার বনাম একাধিক দেশে বহুমুখী মুদ্রা? এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় আজকের দিনে প্রশ্ন। আর এই পরিবর্তনটা কি মানে শুধু চীনের জন্য কতটা ভূমিকা পালন করতে পারে বা চীন কতটা ভূমিকা নিতে পারে, সেটা এখনকার দেখার বিষয় নয়।
এটার জন্য আপনাদের সময় নিতে হবে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, চীন কি সত্যি ধীরে ধীরে ডলারের আধিপত্যকে দুর্বল করতে যাচ্ছে, নাকি মার্কিন ডলার আগামী বহু বছর এইভাবে বিশ্বের নিজের জায়গা